রোববারে যদি ওই গাড়িগুলো দেখি সব আমি নদীতে ফেলে দিব, নাহলে আগুন ধরাই দিব। এখন থেকে একটা কন্টেনার খালি করতে 2টা ট্রাক লাগবে। আগে লাগতো 20টা ট্রাক, সেটা এখন ট্রান্সফার টু 2 ট্রাকস। পরের দিন পোর্ট খালি। জেনারেল মঈন পরবর্তীতে পাবলিকলি ডিমান্ড করছেন যে উনি আদেশ দিছে পোর্টকে রিফর্ম করার জন্য। ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ লাই। আমি 2006-এর ফেব্রুয়ারিতে চট্টগ্রামে হালিশহরে যে আর্টিলারি সেন্টার স্কুল আছে, বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে যারা চাকরি করেন তাদের প্রাথমিক প্রশিক্ষণ সৈনিকদের ওখানে রিক্রুট হয়। রিক্রুটমেন্টের পরে বেসিক ট্রেনিং করে এবং সমস্ত অফিসারদের আর্টিলারি বিষয়ের সমস্ত ট্রেনিং ওখানে দেওয়া হয়। এবং হাইয়েস্ট কোর্স যেটা গানারি স্টাফ দেওয়া হয়, ওটার সাথে আবার একটা মাস্টার্স ডিগ্রিও দেওয়া হয়, মাস্টার অফ ডিফেন্স টেকনিক্যাল। তো সেই ডিগ্রিটা ওই ইনস্টিটিউশন থেকে দেওয়া হয়, ওইটার আমি কমান্ড্যান্ট নিয়োগ হয়। তো এই 1 বছর প্রায় দায়িত্ব পালন করার পরে 111 আসে। 111-এ আমি যেহেতু চট্টগ্রাম শহরকে জেলাকে 2 ভাগে ভাগ করা হয়, টাস্কফোর্স এ এবং বি। টাস্কফোর্স এর প্রধান ছিলাম আমি। তা আমার ওই টাস্কফোর্স এ হিসেবে চিটাগংয়ের পোর্ট, কাস্টমস, রেলওয়ে, ইলেকট্রিসিটি, সিটি কর্পোরেশন, মানে মেজর সব এনার্জি সেক্টর সব কিছুই আমার ওই এলাকাটার মধ্যে যা কিছু ছিল সব কিছুই আমার ইয়েতে। 111-এর আগে যে ঘটনাটা ছিল, চিটাগং পোর্টে যে জাহাজ আসতো, মানে ব্যাপক একটা জাহাজ জট এবং এই সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা হিউজ হিউম্যান ক্রাই ছিল। তো ওই পরিস্থিতিতে যখন আমরা কাজ শুরু করি, তখন আমার সাথে যারা ইয়াং অফিসার ছিল, ক্যাপ্টেন্স, মেজর্স, লেফটেন্যান্ট কর্নেল, ওরা আমাকে ধরছে যে স্যার চলেন পোর্ট ঠিক করি। হ্যাঁ বলো কি, এই একটা হিউজ একটা বিষয়। 14 দিন জাহাজ ঢুকে আনলোড করে আবার ফেরত যেতে 14 দিন লাগে, এবং তার জন্য তো কম্পেনসেট করতে হয়। শুধু কম্পেনসেট না, আমাদের স্ট্যান্ডার্ডটাকে যদি কম্পেয়ার করি, সিঙ্গাপুর পোর্টে 6 থেকে 8 ঘন্টার মধ্যে একটা জাহাজ আনলোড করে আবার লোড করে বেরিয়ে যেতে পারে। মালয়েশিয়ান পোর্ট পেনাংয়ে একটা জাহাজ 12 ঘন্টার মধ্যে লোড করে আনলোড করে আবার নতুন লোড করে চলে যেতে পারে। আর আমাদের পোর্টে জাহাজ আসলে এটা 14 দিন লাগে। তো 14 দিন লাগে মানে 3 দিন হচ্ছে একটা জাহাজের জন্য ফ্রি টাইম। আর 3 দিন পরে ওই শিপিং কোম্পানিকে পে করতে হয় $10,000 পার ডে। তার মানে 14 দিন পরে একটা জাহাজ তার রুটিন ইনকামের সাথে আরো 1,10,000 টাকা তার ডিলে চার্জ হিসেবে পোর্ট অথরিটি। বাট পোর্ট অথরিটি কিন্তু দেয় না, যে ইম্পোর্টার তার কাছ থেকে সারচার্জ হিসেবে নেওয়া হয়, আলটিমেটলি কিন্তু আমরা দেই। আপনি যখন ওই আদা বা রসুন বা একটা ফল কিনবেন, আপেল কিনবেন, ওইটার সাথে কিন্তু ওই চার্জটা যোগ হয়। মানে পোর্টের ইনএফিসিয়েন্সি চার্জ কিন্তু এন্ড অফ দি ডে জনগণ দেয়, প্রত্যেক মানুষের উপর চড়ে, এবং এর মধ্যে ওই সবাই বেনিফিটেড হয়। মানে এই যে জটের মধ্যে যে একটা বিরাট একটা সার্কেল, তারা বেনিফিটটা নেয়, আর সেই কিন্তু আবার একটা অংশ পে করে, বাট আমজনতা কোনো কারণ ছাড়া দ্রব্যমূল্যের মাধ্যমে সেটা পে করে। তখন আমার ইয়াং অফিসার আমাকে ইয়ে করে যে স্যার চলেন পোর্টে ঢুকি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জেনারেল মঈন পরবর্তীতে পাবলিকলি ডিমান্ড করছেন যে উনি আদেশ দিছে পোর্টকে রিফর্ম করার জন্য। ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ লাই। ইভেন লোকাল কমান্ডারও বলেন নাই। আমার দায়িত্বের মধ্যে ছিল পোর্ট, আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটির মধ্যে পোর্ট, বাট এই পোলাপান আমারে নিয়ে ঢোকায়, স্যার চলেন পোর্ট ঠিক করি। তোমরা কাজ করবা, বাট সঠিক করতে হবে, ভুল করলে কিন্তু আমি তোমাদেরকে শাস্তি দিব। তাহলে স্যার আপনি শুধু আমাদেরকে গাইড করলেই হবে। এবং সেই পরিস্থিতিতে কিন্তু কাজটা শুরু হয় এবং খুব মানে 7 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আসা শুরু হয়। খুব সিলি বিষয়, মানে ট্রাফিক জট ক্লিয়ার করা, সমস্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। আমরা দেখলাম যে পোর্টের ভিতরে প্রায় 10,000-এর উপরে কার, একটা গাড়ির পার ডে ওখানে ডিলে মানে রাখলে চার্জ আসতো মানে 10 টাকা। তার মানে সারা মাসে একটা কার আপনি রেখে, ইম্পোর্টার কার রাখলে তার ওই কার বাবদ 300 টাকা দিতে হবে। তো সে ঢাকায় যদি ওই কারটা নিয়ে আসে রিলিজ করে, তাকে যে গ্যারেজে বা যেখানে রাখতে হবে তার থেকে তার ভাড়া অনেক বেশি। গ্যারেজে রাখলেও 3,000 টাকা দিতে হবে একটা গাড়ি। নাম বলতেছে আমার পার্কিং এ তো 3,000 টাকা, বাট আমি বললাম যে একটা গাড়ির ইম্পোর্টারকে 300 টাকা পার ডে দিতে হবে, বা কিছু একটা 5,000 টাকা 2,000 টাকা দিতে হবে। সে কি করে, ইম্পোর্টার গাড়ি নিয়ে এসে পোর্টে রাখে, এবং আপনি যদি কাস্টমার এসে গাড়ি কিনেন আপনাকে পোর্টে নিয়ে যায়, আপনাকে একবার পিওর গাড়ি দিব, আসেন পোর্ট থেকে দেখেন। বাট উদ্দেশ্যটা হচ্ছে যে হি ইজ ইউজিং দি পোর্ট অ্যাজ পার্কিং লট, মানে তার ইয়ার্ড হিসেবে। এই কার্যটা করলো। তখন আমরা যে প্রথম মানে পোর্টে কন্টেনার রাখার জায়গা নাই, ওইটার জন্য জাহাজ ঢুকতে পারে না, গাড়ি সব জায়গা ফিল আপ করে রাখছে। তা আমরা প্রথম বিয়ে করলাম যে পার ডে $8। যেই ওই 10 টাকা থেকে $8 করা হলো, 7 দিন পরে এটা বাড়ায় দেওয়া হলো 12, 15। এই 7 দিনের মধ্যে পোর্ট খালি, সব পোর্ট বেরিয়ে চলে আসলো। যখন দেখলো যে চিটাগং পোর্ট খুব এফিসিয়েন্টলি চেক করতেছে, সব গাড়ি যাওয়া শুরু করলো মংলাতে।
তো মংলা ওয়াজ টোটালি এ ডেড হাফ ডেড পোর্ট, তো ওইটা তখন জীবন ফেরত পেল। আই সি, আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কিন্তু থ্রু সব, কারণ ওইটা তখন তো পুরো ডার্ক এরিয়া ছিল, তো অল ইম্পোর্টার্স ফাউন্ড দ্যাট টু বি সেফ। তারপরে পোর্টের ভিতরে গাড়ি, আপনি একটা 40 টন মাল ইম্পোর্ট করলেন একটা কন্টেনার, তা আপনাকে কি করবো, ওই 20 টনের গাড়ি ঢুকতে দিবে না ভিতরে। আপনি যে ট্রাকটা ভাড়া করবেন বগুড়া বা রংপুরের ইম্পোর্টার, আপনার ট্রাকটা বাইরে দাঁড়ানো থাকবে। আর ওই ঢাকা শহরে যে ইট বালু ক্যারি করে 2 টনের ব্রিটিশ আমলের গাড়িগুলা, ওই বেডফোর্ড, ওইগুলাকে ভিতরে ঢুকতে, শুধু একটা সিলেক্টেড গাড়ি আছে প্রায় 2000 ট্রাক, ওরা ওই কন্টেনার থেকে মাল বের করবে। প্রত্যেকটার মধ্যে 2টা করে কম্পার্টমেন্ট, মানে একটা হচ্ছে যে উপরের, আর নিচে একটা হিডেন কম্পার্টমেন্ট, মানে আপনার পাশের কন্টেনার ভেঙে ওটার মাল প্রথমে নিচে ঢোকাবে, তারপর উপরে আপনার কন্টেনার, তারপরে ওইটা হচ্ছে 2 টন, তার মানে একটা 40 টন ক্যাপাসিটি কন্টেনার খালি করতে আপনাকে ওই 2 টনের ট্রাক কয়টা লাগবে? 20টা। তার মানে একটা 20টা ট্রাক একবারে যাবে, অথবা একটা ট্রাক 20 বার যেতে হবে। আমি যখন পোর্ট অথরিটিকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা এই বড় গাড়িগুলা কেন ঢুকতে দেন না? স্যার পোর্টের রাস্তা নষ্ট হবে। আমি তখন তো মানে অবাক, বোকা, মানে রীতিমতন মানে বেকুব বনে গেলাম, যে তাহলে এই যে 40 টনের কন্টেনার জাহাজ থেকে নামায় যে ভিতরে চলাচল করে, রাস্তা নষ্ট হয় না? এমন কোনো উত্তর নাই। তখন আমি সব অ্যাসোসিয়েশনগুলো দাঁড় করায় বললাম যে বৃহস্পতিবারে মিটিং, যে রোববারে যদি ওই গাড়িগুলো দেখি সব আমি নদীতে ফেলে দিব, নাহলে আগুন ধরাই দিব। এখন থেকে ওই 20 টনের ট্রাক যাবে, মানে একটা কন্টেনার খালি করতে 2টা ট্রাক লাগবে। মানে আগে লাগতো 20টা ট্রাক, সেটা এখন ট্রান্সফার টু 2 ট্রাকস। পরের দিন পোর্ট খালি। রোববারে দেখলাম যে কোনো ট্রাক, ওই 2টা ইটের ট্রাকগুলা নাই, বাট রাস্তার মধ্যে দাঁড়ানো ট্রাক নাই, সব ট্রাক ভিতরে ঢুকতেছে। কন্টেনারের সামনে 20 টন ট্রাক হলে একটা গাড়ি যাচ্ছে আনলোড করে, ট্রাক কন্টেনার ফ্রি, ভিতরে কোনো ট্রাফিক জ্যাম নাই। মানে ওই 20টা ট্রাক ঢোকা এবং বেরোনোর মধ্যেই কিন্তু সারাদিন চলে যেত। ফাইনালি এটা আপনি কতদিনে নামিয়ে আনতে পারলেন আপনার টিম, এই যে লোডিং, আনলোডিং, আনলোডিং? এটা মানে জাস্ট 1 মাসের মধ্যে 14 দিন নেমে আসলো, 2.3 ডেজ। বা 2.3 ডেজও একটা হিসাব আছে। চিটাগং পোর্ট হচ্ছে কিন্তু সি পোর্ট না, এটা কিন্তু রিভার পোর্ট, কর্ণফুলী নদীর ভিতরে পোর্টটা। এখানে একটা টাইডের ব্যাপার আছে। তা যখন আপনি একটা জাহাজ যদি ভাটা শুরু হওয়ার সাথে সাথে আসে, তাহলে কিন্তু তাকে 12 ঘন্টা পরে ঢুকতে হবে, আবার হাই টাইডে যেয়ে ঢুকতে হয়। এই কারণে ওই 12 ঘন্টা বাদ যাবে। তার 2.3 থেকে যদি আপনি 12 ঘন্টা বাদ দেন, তাহলে ইট বিকাম 2 ডেজের, মানে 2 দিনে চলে আসলো। 14 দিন বিকাম 2 ডেজ, মানে আমার তো 3 ডেজ ফ্রি টাইম আছে, এন্ড ইট ওয়াজ পসিবল। এবং জাস্ট উইদিন 1 মান্থ ওই আউটারে যে 30টা 40টা 50টা মানে শিপ ওয়েটিংয়ে থাকতো, ওগুলো সব ক্লিয়ার। বাট এই মজার ব্যাপার হচ্ছে যে আমাকে যখন কেউ প্রশ্ন করে যে এটা কি করে সম্ভব হলো, আমাকে অনেক ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে স্যার এই যে আপনি এই কাজগুলো করলেন কিভাবে সম্ভব হলো। আমি কিন্তু বলছি যে এই যে অফিসারগুলো এখানে কাজ করে, এরা কিন্তু সব সিনসিয়ারলি চাইছে যে এটা একটা সমাধান যেটা আমাদের জন্য জরুরি। দ্বিতীয় হচ্ছে যে এই সমস্যাটা ক্রিয়েট করছে কিন্তু কোনো বাংলাদেশি কোনো ইবলিস সিন্ডিকেট, যারা আমারই ভাই বোন আত্মীয় স্বজন কেউ। তা সুতরাং এইটা যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক এডিবির কনসালটেন্ট আনে, তাতে তো তাকে প্রথম বাঙালি হইতে হবে, তারপরে না সে বুঝবে যে বাঙালির মাথায় কত দুষ্ট বুদ্ধি আছে। আর একটা বিষয় বলবো, মেয়র মহিউদ্দিন কিন্তু পুরা চিটাগং লিড মানে কমান্ড করতো যে তার 12,000 ডক লেবার আছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা তথ্য, আর 12,000 ডক লেবার। এই ডক ওয়ার্কার ম্যানেজমেন্ট বোর্ড আর কোল ওয়ার্কার্স ম্যানেজমেন্ট বোর্ড ভাঙার জন্য মার্গারেট থ্যাচার বিকেম আয়রন লেডি। মানে লন্ডনে কিন্তু তখন হিউজ আনরেস্ট হয়েছে ইংল্যান্ডে, মানে ওই যখন উনি ইয়েতে ছিলেন, উনি ভেঙে দিচ্ছিলেন বোর্ডটা। আমরা কিন্তু এই ডক ওয়ার্কার্স ম্যানেজমেন্ট বোর্ড ভেঙে দিই। তার কারণ হচ্ছে আমাকে হঠাৎ ওই কর্নেল তোফায়েল রিপোর্ট দিল যে স্যার আমি তো ওই 12,000 খুঁজে পাচ্ছি না লেবার, মানে ওরা তো সব গেটে আছে। আমরা ওই লেবার লিস্টে দেখি মাসে পেমেন্ট হয় 12,000 লেবারের, কিন্তু যে ঢোকা এবং বেরোনোর মধ্যে 12,000 লেবার বলে। স্যার 12,000 লেবার তো ঢুকতে দেখি না, 2,000-এর বেশি তো ঢুকে না। মানে যে ঠিক আছে, এরা করে কি অ্যাটেন্ডেন্স নেয় আপনি লেবার, আপনার আইডি কার্ড জমা দিবেন আগের দিন সন্ধ্যায়, এন্ট্রি দিবেন যে আগামীকাল সকালে আপনি ডিউটিতে যাবেন। সকালবেলা কিন্তু কোনো চেকিং নাই, কে যাচ্ছেন। তো 12,000 লোকের এন্ট্রি হয়ে গেল, বিল হবে মাস শেষে। আর এর মধ্যে যে পরিবর্তন হয়েছে, আগে আসতো বাল্ক শিপ, একটা জাহাজে আপনার ধরেন 100 লেবার লাগতো, এখন আসে কন্টেনার শিপ। ওই বাল্কের মধ্যেও আপনার ধরেন ওই উপরে কন্টেনার চড়াই নিয়ে আসে, বা কন্টেনার শিপ টোটালি আসে। ওই একটা কন্টেনার উঠাইতে ওই পুরো সিস্টেম হয়তো এখন 10 জন লাগে, আগে 100 লাগতো, এখন 10 জন লাগে। এটা কিন্তু সিস্টেমের পরিবর্তনের কারণে। বাট এরা কি করছে, ওই লেবারের হিসাবটা ঠিক রাখছে 12,000। আমরা কি করলাম যে ঠিক আছে, নেক্সট আগামীকাল থেকে সকালবেলা যখন ঢুকবে তখন এন্ট্রিটা হবে। 3 দিন আমরা হিসাব নেওয়ার পরে দেখলাম 2,500 থেকে 3,000 লোক ঢুকে ম্যাক্সিমাম। বিল ওরা ছিল
এই 12,000-এর বিল প্রতি মাসে হয় এবং ওভারটাইম প্রত্যেকেই 4 ঘন্টা করে ওভারটাইম পায়, মানে 4 ঘন্টা মানে কিন্তু ডবল। আপনি 800 টাকা যদি আপনার বিল হয়, 4 ঘন্টা ওভারটাইম মানে 12 ঘন্টা, মানে ফুল টাইম 4 ঘন্টা ওভারটাইম মানে ফুল 1600 টাকা আপনার হচ্ছে। তাই 1600 টাকা হিসেবে তারা মাস শেষে প্রায় 4 কোটির উপরে বিল শুধু লেবার বাবদ হতো। দ্যাট ইজ দি থিং উই ডিসাইডেড, যাতে না আমাদের এই সিস্টেম থেকে ব্রেক করতে হবে। তখন কিভাবে চলে, তখন ওই পোর্টের যারা স্টেক হোল্ডার ওরাই আমাদেরকে বুদ্ধি দিল যে স্যার এই যে বার্থ অপারেটর সিস্টেম করতে হবে। তখন আমরা ওইটা ইন্ট্রোডিউস করলাম। তখন ওই ডক ওয়ার্কার্সদেরকে বললাম যে এদেরকে গ্র্যাচুইটি তারা একটা পায় দীর্ঘদিন কাজ করার জন্য। এটাও একটা ইন্টারেস্টিং গল্প। আমরা ঠিক করলাম যে গ্র্যাচুইটি পে করবো, এটা এপ্রিল মাসের কোনো একদিন, মানে জানুয়ারিতে ঢুকছি, মার্চ ফেব্রুয়ারি গ্র্যাচুইটি পে করে ডিসকন্টিনিউ এদেরকে খারিজ করে দিতে হবে। মানে যেহেতু কোনো এমপ্লয়েড না, এটা ইররেগুলার, বাট যেহেতু দীর্ঘদিন কাজ করতেছে, পোর্টের নিয়ে এমপ্লয়মেন্ট রুলের মধ্যে আছে যে তারা একটা কাজের দিনের উপরে। মান্থলি বিল চলে আসলো 1 crore প্লাস, মানে 4.5 কোটিটা বিকেম 1 crore। আর গ্র্যাচুইটি যখন দিতে আসলো, আমার ক্যাপ্টেন মেজর সাহেবরা দিছে টাকা, মানে উপস্থিত থাকছে, পোর্ট ডিস্ট্রিবিউট করছে। ওরা দিন শেষে এসে আমাকে রিপোর্ট দেয় যে স্যার 2 নাতি লেবারকে ধরে নিয়ে এসে টাকা নেওয়াইছে, বয়স 82, 85, 90। আর নাতিদের বয়স কত? নাতিরা ইয়াং, কিন্তু ওই লেবার 31শে মার্চ পর্যন্ত ডিউটি করছে পোর্টে, মানে তার নামে বিল হয়েছে। 82 বছর বয়স, 82-85 বছর বয়স। তো ন্যাচারালি ওই ক্যাপ্টেন প্রশ্ন করছে যে চাচা আপনি পোর্টে কবে আসছেন? বলে বাবা বছর 20 আগে। বলে এই যে আপনি 31 তারিখ পর্যন্ত তো ডিউটি করছেন, আপনার তো বেতন দিচ্ছি আমরা। বলে যে না, আমি তো কার্ড বেচে দিয়ে গেছি। কার্ড বিক্রি হয়, মানে মান্থলি কেউ আছে ফুল টাইম বিক্রি করে দিয়ে গেছে, আবার কেউ আছে যে মাসে আমাকে তোমার 800 টাকা করে হলে 30 দিনে হবে এত টাকা, 24,000 টাকা, 24,000 টাকা, তুমি আমাকে মাসে 10,000 টাকা করে পাঠাবা। আই ডোন্ট নো দি অ্যামাউন্ট, বাট দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট ডিল। 85 বছরের লোকও বিল পাচ্ছে, অ্যাকচুয়ালি 2,000 লোক ঢুকছে, তার মধ্যেও কিন্তু 50% অ্যাকচুয়ালি ইউটিলাইজড, বাকিরা এমনি জাস্ট ঢুকছে। এই কার্যক্রম, তো পোর্ট বিকেম চেঞ্জড উইদিন ডেজ জাস্ট বিকজ অফ দিস।